Nah, Shotru identified them. We are open. We are looking for Shotru. বাবর নামটি আমাদের কাছে অপরিচিত হলেও একসময় এই নামটি ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের আতঙ্কের কারণ, যার পুরো নাম লুৎফুজ্জামান বাবর। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক যুগের বেশি সময় ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা যায় 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অধ্যাপক কথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে ডক্টর ইউনূস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি, কেন বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে, চলুন দেখে নেওয়া যাক। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যেই কজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিল অন্যতম। 3 অক্টোবর 2010 সালে 10টা অস্ত্র মামলার শেল অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই 10টা সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। এই 10টা অস্ত্র উদ্ধারের আগে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় ওই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে গ্রেনেড হামলা, বাংলাদেশের 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া সহ সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বিএনপির ওই শাসনামলে, এবং বাবরের বিরুদ্ধে এই ঘটনাগুলোর অভিযোগ উঠে আসে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হবার পর মিস্টার বাবর গ্রেফতার এড়াতে তৎকালীন সরকারের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করেন। বাবর তৎকালীন সরকারকে এমন ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তখন তিনি তার বাসায় ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস এবং আরও কয়েকজন পশ্চিমা কূটনীতিককে নিমন্ত্রণ করেছিলেন। তবে এর পরপরই বাবরকে আটক করা হয়। তখন জেলে যাবার পর তিনি আর সেখান থেকে বের হতে পারেননি। একের পর এক মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি, আর সে থেকেই গত প্রায় 15 বছর কারাগারেই আছেন লুৎফুজ্জামান বাবর। সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর আবার নতুন করে আলোচনায় চলে এসেছেন বাবর। তার নতুন চিন্তাধারাকে অনেকেই নতুন আবাস হিসাবে দেখছেন, কেউ বা দেখছেন হতাশা। এক সময়ের এই সাহসী নেতা কি পারবে নতুন করে তৈরি করতে নিজেকে, তাই এখন দেখার বিষয়।